নতুন সংবিধান প্রণয়ন না হলে বারবার ফিরে আসবে ফ্যাসিবাদীরা, বলছে এনসিপি। পদযাত্রা এখন শেরপুরে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত মাসুমার দাফন হলো ভোলায়। কুমিল্লায় মাহতাবের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা। অস্বাভাবিক জোয়ারে পটুয়াখালীর বেড়ি বাঁধে ভাঙন, প্লাবিত 25 গ্রাম, ডুবেছে বসত ভিটা ফসলি জমি। নতুন সংবিধানের জন্য একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যার মাধ্যমে জনগণ তাদের রায় দেবে। নেত্রকোনায় এনসিপির জুলাই পদযাত্রায় কথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, দেশ সংস্কারের দাবিতে সারা দেশ চষে বেড়াচ্ছে তাদের দল। তারুণের জোয়ারে দেশকে নতুন জায়গায় নিয়ে যাবেন তারা। এনসিপি নতুন বাংলাদেশ এবং নতুন সংবিধান উপহার দেবে। দলটির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নতুন সংবিধান বাস্তবায়ন না করতে পারলে খুনি হাসিনা বারবার ফিরে আসবে। সমালোচনা করেন বিএনপিকে নিয়েও। এর আগে জেলা কালেক্টরেট মাঠ থেকে শুরু হয় পদযাত্রা, প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন সড়ক। এরপর এনসিপির পদযাত্রা যায় শেরপুর জেলায়। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে। যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামীর নতুন সংবিধান নির্ধারণ করবে। যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায়, তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান, সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবে ইনশাআল্লাহ। এনসিপি কর্মসূচির আরো বিস্তারিত খবর জানবো। আমাদের সাথে শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, জানাবেন সেখানকার কি পরিস্থিতি? মূর্ছনা, এনসিপির যে আজকের যে কর্মসূচি সেখানে নেত্রকোনায় ছিল দুপুরের সময়, সেখানে বক্তৃতা শেষে এখন বর্তমানে এনসিপির নেতাকর্মীরা শেরপুর জেলায় অবস্থান করছে এবং এই কিছুক্ষণ আগে শেরপুর শহরের যে স্কুল মোড় থেকে শেরপুর শহরের রাস্তা প্রদক্ষিণের জন্য পদযাত্রার জন্য নেতাকর্মীরা এই মাত্র পদযাত্রা শুরু করেছেন। কিছুক্ষণ পরে এখানে মোড়ে যে পথসভা, যে সমাবেশ, সেই সমাবেশে তারা মিলিত হবেন এবং শেরপুরবাসীর উদ্দেশ্যে তারা বক্তৃতা করবেন। গতকাল থেকে আজকে পর্যন্ত আমরা যে কয়েকটি সমাবেশস্থল কাভারেজ করেছি, সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকে নতুন সংবিধান, বিচার এবং সংস্কারের যে দাবি, সেই দাবির পক্ষে জোরালো জনমত যেন সৃষ্টি হয় সারা দেশে। তার লক্ষ্যে এনসিপি নেতাকর্মীরা যে দেশ গড়তে যে সারা দেশে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে এই মুহূর্তে কিন্তু শেরপুর জেলায় অবস্থান করছেন। এবং আমরা দেখেছি যে আজকের এই পথসভায় অংশ নেওয়ার জন্য প্রচুর সংখ্যক নেতাকর্মী কিন্তু এরই মধ্যে, এবং যারা এনসিপিকে পছন্দ করেন, অনেক সমর্থক আছেন এবং অনেক উৎসুক জনতাও আছেন। তো এই পথসভায় তারা মিলিত হয়েছেন। কিছুক্ষণ পর এখানে বক্তৃতা করবেন কেন্দ্রীয় যে সকল নেতৃবৃন্দ আছেন, নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা বক্তৃতা করবেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই সড়কটি কিন্তু এর মধ্যে লোকারণ্য হয়ে গিয়েছে এবং কিছুক্ষণ পরে এখানে বক্তৃতা শুরু করবেন। যে কথাটি বারবার উঠে এসেছে যে সেটি হচ্ছে যে গণপরিষদ গঠনের মাধ্যমে হলেও অন্তত পক্ষে নতুন সংবিধানের পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন, বিচার এবং সংস্কার, এই কার্যক্রমটি যতক্ষণ পর্যন্ত না শেষ হবে ততক্ষণ পর্যন্ত মানুষের যে জনমত গঠনের জন্য যে কাজ করা দরকার, নতুন দল হিসেবে তৃণমূলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য তাদের যে মিশন নিয়ে তারা যে যাত্রা শুরু করেছেন, সেই যাত্রার অংশ হিসেবে আজকে তারা এখানে অবস্থান করছেন। আগামীকালকে ময়মনসিংহে অনুষ্ঠান রয়েছে এবং জামালপুর হয়ে ময়মনসিংহে
যাবে এনসিপির নেতৃবৃন্দ এবং মানুষকে জনমত গঠনের লক্ষ্যে এবং নতুন সংবিধান এবং নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তারুণ্যের যে জোয়ার, সেই জোয়ারের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য নাহিদ ইসলাম, সারজিদ হাসনাতরা যে কাজ করে যাচ্ছেন, সেখানে শেরপুরবাসীকেও একত্রিত হওয়ার জন্য আজকের এই সমাবেশে আহ্বান জানানো হবে। মূর্ছনা। কনিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেরপুরে এনসিপির সমাবেশের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ মাসুমা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। সকালে ভোলার বোরহানুদ্দিন উপজেলার নিজ গ্রামে তাকে দাফন করা হয়। নিহত মাসুমা বেগমের 2 ছেলেমেয়ে আছে। তিনি ওই স্কুলের কর্মচারী ছিলেন। এর আগে শনিবার সকালে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। গত 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মাসুমার শ্বাসনালী সহ শরীরের 90% দগ্ধ হয়। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 7ম শ্রেণীর ছাত্র মাহতাব রহমান ভুইয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। দুপুরে কুমিল্লার উখাড়ি গ্রামে স্বজনদের সাথে দেখা করে বিমান বাহিনীর প্রতিনিধি দল। পরে সমাধিতে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এ সময় উইং কমান্ডার আতিক হাসান বলেন, বিমান দুর্ঘটনার তদন্ত কার্যক্রম চলমান আছে। গত 21 জুলাই মাইলস্টোনে ছুটির আগ মুহূর্তে স্কুল ভবনে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ সময় শিক্ষার্থী মাহতাবের শরীরে 70% পড়ে যায়। 3 দিন পর জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা মাহতাব ভুইয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়ে এখনও হাসপাতালে আছেন তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন, সেজন্য আমরা দোয়া প্রার্থনা করছি। এবারে জানাবো জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পিছিয়ে ছিলেন না নারীরা। তারা ছিলেন মিছিলের সামনের সারিতে। নানা ভয় ভীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্লোগান দিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে, ছিলেন রাজপথেও। জুলাই 2024, উত্তাল সিলেটের রাজপথ। স্লোগানে স্লোগানে মুখরিত দেশের প্রত্যন্ত অঞ্চল। সামনের সারিতে থেকে প্রতিবাদী কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন হাজারো নারী। স্বৈর শাসকের রক্তচক্ষু পরোয়া না করে মিছিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নওরিন জামান। সহপাঠীদের কাছ থেকে হুমকি পেয়েও দমে যাননি এতটুকু। আমার ক্যাম্পাসের ছোট বোনরা বলে, আপু আগামীকালকে এই সময় হচ্ছে কর্মসূচি, আপনারা প্লিজ আসবেন। তো অনুপ্রেরণাটা ওখানে আসলে আমরা মেয়েদের ব্যাপারটা যে একজন আরেকজনের হচ্ছে পিলার হয়ে গিয়েছিলাম তখন, যে একজন আরেকজনের শক্তি, যে ওর জন্য হলেও আমার যেতে হবে। আন্দোলনটা তো আমাদের সবার, দাবিটা তো আমাদের সবার। সিলেটের রাজপথে আহত হয়েছিলেন এমসি কলেজের শিক্ষার্থী তানজিনা। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে বাধা দেয় ফ্যাসিবাদের দোসররা। হুমকি ধামকিও দেয়া হয় তার পরিবারকে। এমসি কলেজকে সিলেটে খুব ডেড জোন হিসেবে দেখা হয়। ওইখানে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের যে বিশাল আধিপত্য ছিল, সেটা ভেদ করে যে ছাত্ররা জুলাইয়ে এই কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হবে এরকম পরিস্থিতি ছিল না। তো সামনে থেকে আসলে ঢাল হয়ে নেতৃত্ব দেয়া বলতে পারেন, এটা জুলাইয়ে আমরা করার চেষ্টা করেছি। আন্দোলনে যোগ দেয় প্রাণনাশের হুমকি দেওয়া হয় আরেক জুলাই যোদ্ধা মালেকা খাতুন সারাকে। বাধ্য হয়ে তাই বাড়ি ছাড়া হন তিনি। পুলিশ প্রশাসন, সরকার প্রশাসন পুরোটাই আমাদের বিরুদ্ধে ছিল। তো তখন আসলে এভাবে কন্টিনিউয়াসলি প্রত্যেকদিন মাঠে এসে আন্দোলন করে বাসায় ফিরে যাওয়াটা খুবই রিস্কি ছিল। দেখা গেছে যে আমার পুরাটা টাইমই 5ই আগস্ট সন্ধ্যাবেলায় বিজয়ের পরে বিজয় নিয়ে আমি বাসায় ফিরতে পারছি। এর পুরাটা টাইমই আমাকে বাসার বাইরে কাটাইতে হয়েছে। 24-এ
মেয়েদের যে অংশগ্রহণটা, মেয়েদের অংশগ্রহণের যে হার, এটাই প্রমাণ করে দিয়েছে যে এখন বাংলাদেশের মেয়েরা নিজেদেরকে শুধুমাত্র মেয়ে হিসেবে ভাবে না, বা তাদেরকে কোনো কোটা দেওয়া হোক, কোনো গিয়ে অন্য কোনো সুবিধা দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে, এই ধরনের ভাবনায়, এই ধরনের সীমাবদ্ধ ভাবনার মধ্যে এখন আর বাংলাদেশের মেয়েরা আটকে নেই। গণ অভ্যুত্থানে রাজপথের লড়াকু নারীদের প্রত্যাশা সব বৈষম্য দূর হোক নতুন বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অস্বাভাবিক জোয়ারে পটুয়াখালীর বিভিন্ন স্থানে ভেঙেছে বেড়িবাঁধ। এতে প্লাবিত হয়েছে 25টি গ্রাম, পানিবন্দী অন্তত 15,000 মানুষ। সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের নতুন করে বেড়িবাঁধ ভেঙে ইত্রাকপুর, কাকরাবুনিয়া গ্রাম সহ অন্তত 4টি গ্রাম প্লাবিত হয়। তলিয়ে যায় বাড়িঘর এবং ফসলি জমি। এছাড়া রাঙামালি, কলাপাড়া, গলাচিপা, দুমকি উপজেলাতেও বাঁধ ভেঙে নিচু এলাকায় পানি ঢুকেছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং খাবারের সংকট। প্রতি বছর বছর এরকমের সাগরের মতো হইয়া যায়, আর নদীর সাথে মাছ এবং পুষ্কুনি সব তলাইয়া যায়, আর আপনার এই যে ধান পান কিছু হয় না। রাস্তাঘাট ভাঙ্গে চুরে গেছে, চলতে পারি না, বাড়িঘর তলিয়ে গেছে, বীজ কেউ দিতে পারে নাই, সবকিছু ভাসাইয়া নিয়ে গেছে। এম কে রানার কাছে জানবো, পটুয়াখালী থেকে তিনি যুক্ত হচ্ছেন, যে আসলে এই মুহূর্তে সেখানকার সবশেষ কি পরিস্থিতি। রানা। হ্যাঁ মূর্ছনা, জানিয়ে রেখে আসলে আবহাওয়া যে খারাপ আবহাওয়ার কারণে কিন্তু আসলে পটুয়াখালীতে এবং যে আমাবস্যার জোর প্রভাবে কিন্তু পটুয়াখালীতে নদ নদীগুলোতে যে পানি বৃদ্ধির ফলে কিন্তু পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় কিন্তু বেশ কিছু অংশ বেড়িবাঁধ নতুন করে ভেঙে গেছে, ফলে কিন্তু প্লাবিত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নে। সেখানে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে বিরাট একটা অংশ বেড়িবাঁধের যে ভেঙে গেছে, সেটার ফলে কিন্তু গ্রামের 4টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। ফলে এখানকার যে ফসলি জমি, মাছের ঘের এবং বসত বাড়িতে পানি ঢুকে কিন্তু সব থেকে বেশি আতঙ্কগ্রস্ত হয়েছেন স্থানীয় মানুষ। এতে সব থেকে বেশি বিপদে পড়েছে শিশু এবং বয়স্করা, কারণ দুপুরে অনেকের বাড়িতে আমি খোঁজ খবর নিয়েছি, অনেকের বাড়িতে কিন্তু দুপুরের খাবার রান্না পর্যন্ত করতে পারেনি, কারণ তাদের ঘরে পানি উঠে যাওয়ার ফলে সব থেকে ভোগান্তিতে রয়েছেন তারা। এছাড়া স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, দীর্ঘদিন পানি উন্নয়ন বোর্ডের ধর্ণা ধরেও কিন্তু তারা এই যে এখানকার প্রায় 1 কিলোমিটার অংশের যে বেড়িবাঁধ ভাঙন দীর্ঘদিন পর্যন্ত ভাঙছে, সেই ভাঙন কিন্তু এখনো কোনো রক্ষায় কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন, তারা গতকালকেই শুনেছেন, শোনার পরে তাদের যে প্রতিনিধি রয়েছে তারা এখানকার ভিজিট করে গিয়েছে এবং খুব দ্রুত তারা ব্যবস্থা নেবে এমনটাই জানিয়েছে। হয়তো স্থানীয়দের ভাষ্য হচ্ছে কবে নাগাদ তাদের এই ভাঙন এলাকা যে পুনঃস্থাপন এবং স্থায়ীভাবে যে ভাঙন রোধের ব্যবস্থা সেটি করে, সেটি এখন তাদের দেখার বিষয়। এর বাইরে পটুয়াখালী জেলার রাঙ্গামালি উপজেলা, দুমকি উপজেলা, মির্জাগঞ্জ উপজেলা এবং গলাচিপার যে উপজেলা রয়েছে সেখানকার বেশ কিছু এলাকা রয়েছে, সেখানেও কিন্তু ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। মূর্ছনা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এম কে রানা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার এই মুহূর্তে আরো খবর শুনবো। কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজিম নেহাত। আজিম। মূর্ছনা, গতকাল রাত থেকেই কক্সবাজারে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। আমরা দিনের বেশিরভাগ সময় বৃষ্টি দেখেছি, কিন্তু গত 1 ঘন্টা ধরে কক্সবাজারে বৃষ্টিপাত নেই। সে কারণে এখন অনেকটাই দেখা যায় বৃষ্টিহীন একটা পরিবেশ তৈরি হয়েছে। তবে গত 2-3 দিনের যে জোয়ারের প্রভাব বৃদ্ধি পাওয়ার কারণে আপনি দেখতে পাচ্ছেন এই এলাকাটি এখন ভেঙে অনেকটা যুদ্ধ বিধ্বস্ত এলাকার মতো হয়ে গেছে। যদিও এটি কক্সবাজার সমুদ্র সৈকতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেখানে পর্যটকরা নিয়মিত আসে, কিন্তু এখন ভেঙে যাওয়ার ফলে সেখানে আসলে তাদের যাওয়ার সুযোগ নেই। এখান থেকে শুরু করে ডায়াবেটিস পয়েন্ট হয়ে একবারে নাজিরার টেক পর্যন্ত বিভিন্ন অংশে এভাবে ভাঙন হয়েছে। ফলে বেশ কিছু ঝাউ গাছ, যদিও বলা হয় যে বন বিভাগের পক্ষ থেকে উপকূল রক্ষা করার জন্য মূলত এই ঝাউ গাছগুলো রোপণ করা হয়েছে, শত শত ঝাউ গাছ উপড়ে পড়ে গেছে। এবং একইভাবে শুধুমাত্র এই সমুদ্র সৈকতে নয়, আমরা যেটি খবর পেয়েছি এবং গতকাল থেকেই জানছি যে মেরিন ড্রাইভের সাবরাং এলাকায় সেখানেও বেশ কিছু অংশে ভাঙন তৈরি হয়েছে। ফলে সেখানেও কিছু কিছু জায়গায়
জায়গায় গাড়ি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। প্রতি বছর সেখানে ভাঙনের পরে টুকটাক মেরামত দেখা যায়, কিন্তু স্থায়ীভাবে কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে প্রতি বছরই ভাঙন তৈরি হয়। কয়েক বছর আগে সেখানে কিন্তু ভেঙে পানি প্রবেশ করেছিল লোকালয়ের মধ্যে। এবারও যদি সঠিক সময়ে পদক্ষেপ না নেয় তাহলে সামনের যে অমাবস্যার জোয়ারের পানি বৃদ্ধি পাবে, সেই সময় আরও ভয়ঙ্কর অবস্থা হতে পারে। এবং আমরা কুতুবদিয়ার বেশ কিছু জায়গায় খবর নিয়েছি, সেখানে বিশেষ করে আলী আকবর ডেইল সহ এমন কিছু জায়গা রয়েছে যেখানে বেড়িবাঁধ এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে। সেখানে বেড়িবাঁধ ডিঙ্গিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে, ফলে বেশ কিছু মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল এবং বেশ কিছু বসতঘর তলিয়ে যাওয়ার উপক্রমে রয়েছে। এবং সেখানে বেড়িবাঁধ ভেঙে ধীরে ধীরে অনেকগুলো ঘরবাড়ি ঝুঁকির মধ্যে পড়ে গেছে, সেগুলো জোয়ারের তীব্রতা যদি আরও বৃদ্ধি পায় ঘরগুলো ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কীভাবে মহেশখালী, চকরিয়া সহ উপকূলের বেশ কিছু জায়গা জুড়ে অমাবস্যার জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার প্রভাবে সেখানেও বিভিন্ন জায়গায় পানি প্রবেশ করেছে। যদিও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোথায় কী ধরনের বেড়িবাঁধের ক্ষয়ক্ষতি হয়েছে সেই ধরনের কোনো তথ্য দেওয়া হয়নি। তারা যেটি বলছেন, তারা প্রাথমিকভাবে যাচাই বাছাই করছেন কোথায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেটি তারা যাচাই বাছাই করে প্রাথমিক রিপোর্ট করে যে পরিমাণ পদক্ষেপ নেওয়া যায় তারা সেটি নেবেন বলছেন। মুরসানা, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে কক্সবাজারে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এবং সে বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আজিম নিহাত। বকেয়া বেতন সহ 10 দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছেন একটি সিরামিক কারখানা শ্রমিকরা। সকালে জৈনাবাজার এলাকায় কারখানার সামনে সড়ক অবরোধ করেন তারা, দাবি আদায়ে দেন নানা স্লোগান। পরে রাস্তা থেকে তাদের সরানোর চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছুড়ে পুলিশ। 3 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। নরসিংদীর পৌর এলাকার প্রধান সড়কগুলো যেন দুর্ভোগের আরেক নাম। কোথাও খানাখন্দ, কোথাও আবার জলাবদ্ধতা। ঝিনাইদহের উপর দিয়ে চলে যাওয়া 4টি রুটের মহাসড়কের অবস্থাও বেহাল। দীর্ঘদিন সংস্কার এবং মেরামত না হয় ভোগান্তিতে স্থানীয়রা। বৃষ্টি এলেই স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়ে নরসিংদী শহরের প্রধান সড়কের আশপাশের এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ড্রেন পরিষ্কার না করা ও যেখানে সেখানে ময়লা ফেলায় পানি অপসারণ বন্ধ হয়ে যায়। ফলে বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। থেকে এখানে জেলা হাসপাতাল পর্যন্ত যতটুকু রাস্তা আছে এই পুরোটা রাস্তায় ডুবে যায়। ঘরের ভিতরে পানি উঠে যায়, বাড়িতে পারি না। এবং পানি মনে করেন বৃষ্টি হইলে অন্তত 10 ঘন্টা সম্ভবত 10 ঘন্টার নিচে কমে না। মসজিদের নামাজ পড়তে আসতে পারে মুসল্লিরা, বাসা বাড়ির লোকজনেরা রাস্তা বের হতে পারে না। প্রকল্প অনুমোদন পেলেই সড়কটি সংস্কারের ব্যবস্থা নেওয়ার কথা জানান পৌরসভার প্রশাসক। যানবাহনের তুলনায় এই সড়কের যে অপ্রতুলতা রয়েছে সেটা আমরা স্বীকার করছি। আমরা নতুন করে মাস্টার প্ল্যান হাতে নিয়েছি। বিশেষ করে নতুন অর্থ বছর হয়েছে, আমাদের যে বছরের বাজেট আমরা বাজেট ঘোষণা করব এবং সেই অনুযায়ী মন্ত্রণালয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণের আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ঝিনাইদহ, মোংলা নৌবন্দর ও বেনাপোল স্থলবন্দরের অধিকাংশ মালামাল আনা নেওয়া হয় এ জেলার সড়ক দিয়েই। অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামত না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানের অবস্থা বড়ই নাজুক। এতে ভোগান্তি পোহাতে হয় সড়কে চলাচলকারীদের। যদিও বরাদ্দ পেলে সড়ক মেরামতের আশ্বাস কর্তৃপক্ষের। কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যশোর পর্যন্ত রাস্তা খুবই অবস্থা খারাপ, ভাঙাচুরো আপনার চলা যায় না। মেন রাস্তা কি বোঝার উঠায় নাই, শুধু ইট পাতা। মনে আছে গ্রামের রাস্তা এর থেকে অনেক ভালো। প্রতিনিয়ত মনে করেন যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষজন যাতায়াতের খুব সমস্যা হচ্ছে। পিএমপির প্রপোজাল পাঠাচ্ছি, এইটা যদি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে সেখানে টেন্ডারের মাধ্যমে বড় আকারে কাজ করা সম্ভব হবে। সেটা একটু সময় লাগবে। ঝিনাইদহের 4টি রুটে জাতীয় মহাসড়ক রয়েছে প্রায় 78 কিলোমিটার, যার মধ্যে বেশিরভাগ সড়কই বেহাল। শারমিন মাহমুদ, চ্যানেল 24। নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দেশ 24 নিচ্ছে একটু বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন।